নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নরেন্দ্র মোদী আর অমিত শাহ তাদের দুজনের মধ্যে সম্পূর্ণ যে সমন্বয় সেটা সঠিক জায়গায় রয়েছে। তো এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে কিন্তু রাজনৈতিক মহলে। তার কারণ কোথাও গিয়ে অমিত শাহ যে ন্যারেটিভটা নিয়ে চলতে চাইছেন 2029 দুজনের জেতার লক্ষ্য একদম সঠিক বিষয়, কিন্তু দুজনের ন্যারেটিভটা কোথাও গিয়ে যেন সঠিকভাবে আর মিল খাচ্ছে না, তেমনই কিন্তু পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির যারা নেতা, মূলত অমিত শাহ পন্থী নেতা, তারা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি বন্দে মাতরম সেই ইস্যুটাকে নিয়েই একদম বক্তব্য রাখতে চাইছে। এবং আমরা দেখতে পেয়েছি যে যন্তর মন্তরের যে বিষয়টা হয়েছে সেটাকে কোনো মতেই কিন্তু অনেকে মেনে নিতে পারছেন না। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক থেকে শুরু করে একদম বড় বড় নেতারা, যে যন্তর মন্তরে এই ধরনের একটা ছাত্রছাত্রীদের আন্দোলনের ফলে দেশের যে শিক্ষামন্ত্রী তাকে ইস্তফা দিতে হলো, সেটা তারা মেনে নিতে পারছে না। এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার জন্য, তার অভিঘাতে একদম সংসদেই আসতে পারলেন না, সেটা অবশ্যই কিন্তু কোথাও গিয়ে একটা মেনে নিতে অসুবিধা হচ্ছে। যে একদম রীতিমতন আয়রন ম্যান যাকে বলা হতো, চাণক্য যাকে বলা হতো, সেই চাণক্য সংসদে আসতে পারলেন না। সেই চাণক্য যখন একদম রাজস্থানে যাচ্ছেন, সেখানে তাকে ঘিরে দাঁড় করিয়ে একদম সরাসরি কালো পতাকা দেখানো হচ্ছে, তারপরেও তার যে সভা সেখানে মানুষজন আসছেন না। এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটা ভারতীয় জনতা পার্টির মধ্যে কিন্তু চাপ চলছে। তো তখনই একটা নতুন ন্যারেটিভ তৈরি করা, সম্পূর্ণ বিষয়টা থেকে যাতে মোড় ঘুরে যায়, মানুষের নজর ঘুরে যায়, সেটা হচ্ছে বন্দে মাতরম এবং তার কটা স্তবক গাওয়া হবে ইত্যাদি ইত্যাদি ঘটনা আপনারা জানেন। কিন্তু এই মুহূর্তে কেন বলা হচ্ছে মোদি ভার্সেস অমিত শাহ, কিংবা মোদি এবং অমিত শাহের যে চলার পথ, সেটা গন্তব্য হয়তো একটাই, যে 2027 সালে উত্তরপ্রদেশে জিততে হবে, 2029 সালে ভারতবর্ষে আবার দখলে আসতে হবে। তো সেই জায়গাটা দুজনের ন্যারেটিভটা কোথাও গিয়ে বদলে যাচ্ছে। যখন অমিত শাহ এবং তার সঙ্গে সংগঠনের বিভিন্ন মানুষজন, নীতিন নবীন প্রেস বিবৃতি জারি দিয়ে বলেছেন আমরা এটাকে মানছি না। পণ্ডিত নেহেরু তার সম্বন্ধে বিভিন্ন কথা বলেছেন, তিনি একদম সরাসরি সম্বিত পাত্রা আমরা দেখতে পেয়েছি প্রেস কনফারেন্স করে বলেছেন যে পণ্ডিত নেহেরু কিভাবে 1937 সালের পরবর্তী সময় 1938 সালে মোহাম্মদ আলী জিন্নাহকে চিঠি লিখেছিলেন, সেখানে কি কি বলেছিলেন ইত্যাদি নিয়ে কথা বলেছেন তিনি। তো সেই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে যখন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে, তখন কোথাও গিয়ে যেন সমাজে এই বিষয়গুলো কিন্তু আর চলছে না। সামাজিক ভাবে কিন্তু যদি আপনারা আলোচনা শোনেন, বিভিন্ন জায়গায় আমরা একদম গ্রামগঞ্জের আলোচনা বলতে পারি, কিংবা শহুরে আলোচনা বলতে পারি, চায়ের দোকানের আলোচনা বলতে পারি, সমস্ত জায়গাতে কিন্তু আলোচনা কোথাও গিয়ে হচ্ছে। যেভাবে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করা হয়েছে সেটা কখনোই উচিত হয়নি। যেভাবে অরুণাচল প্রদেশকে সম্পূর্ণভাবে চীন দখল করে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, সেটাকে নিয়ে দেশের সরকার কোনো স্টেটমেন্ট কেন দিচ্ছে না, কি ব্যবস্থা নিচ্ছে দেশের মানুষকে কেন জানাচ্ছে না দেশের সরকার, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। এবং দেশের মানুষ সজাগ এই মুহূর্তে। দেশের মানুষ জানে যে কি বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, বর্তমানে কোন প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ। এই যে ককরোচ জনতা পার্টি স্কুল বাঁচাও আন্দোলন করতে গিয়ে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, এটাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমরা একদম রীতিমতন শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু এই বিষয়টাতেই আপনারা দেখুন একদম অ্যালুফ রয়েছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ বন্দে মাতরম সেটাকে নিয়ে তার কিন্তু কোনো স্টেটমেন্ট আসেনি। বন্দে মাতরম কেন কংগ্রেস পার্টি পুরো স্তবকটা গাইতে চাইছে না, 6টা স্তবক কেন গাইতে চাইছেন, এটা নিয়ে দেশের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। এবং যেখানে এটাকেই মূল প্রসঙ্গ করে এগোতে চাইছেন অমিত শাহ। সুতরাং কোথাও একটা ন্যারেটিভের সমস্যা, কোথাও গিয়ে কিন্তু একটা সমস্যা দুজন নেতার মধ্যে তৈরি হয়েছে। এবং সেখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ অবজারভেশন আপনাদের সামনে যদি প্রস্তুত করি, সেটা কিন্তু দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে একাধিকবার কিন্তু বৈঠক করেছেন নরেন্দ্র মোদী, এবং সেটা একান্ত বৈঠক। এর আগে আমরা খুব একটা সত্যি মনে করতে পারি না যে দেশের মধ্যে অমিত শাহ রয়েছেন এবং নরেন্দ্র মোদী কোনো একটা বৈঠক করছেন তার বাড়িতে কারোর সঙ্গে, সেটা তিনি অমিত শাহকে ছাড়া করছেন। আমরা বিভিন্ন সাক্ষাৎকারের ক্ষেত্রে এরকম ঘটনা দেখি যে পিএমও তে অনেকেই আসেন, প্রাইম মিনিস্টার্স অফিসে অনেকেই আসেন, এবং সেটা বিরোধী নেতারাও আসেন, কিন্তু সেখানে একদম নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখা করছেন, কিন্তু বিজেপি নেতা নরেন্দ্র মোদী তিনি তার বাড়িতে দেবেন্দ্র ফডনবিসকে ডেকে দেখা করছেন, এবং সেখানে অমিত শাহ নেই।
সেই জায়গাটা নিয়ে কিন্তু অবশ্যই গুরুতর একটা প্রশ্ন চিহ্ন উঠছে। তাহলে কি এবার অমিত শাহের জায়গায় দেবেন্দ্র ফডনবিস আসতে চলেছেন? মন্ত্রিমণ্ডলের বিস্তার হলে কি আমরা দেখতে পাবো যে দেবেন্দ্র ফডনবিস পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী? এই প্রসঙ্গটাও খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। এবং তার সঙ্গে যেটা উঠে আসছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু কোথাও গিয়ে বুঝতে পারছে যে তাদের পায়ের তলার মাটিটা খুব একটা শক্তিশালী নয়। সুতরাং তাদেরকে কোনো একটা না কোনো একটা পার্সপেক্টিভ খুঁজে বের করতে হবে যে আভ্যন্তরীণ যে সমস্যাগুলো সেগুলো মেটানোর ক্ষেত্রে কি ব্যবস্থা করা যায়। আমরা ঠিক যেমন দেখতে পেয়েছি যে শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল, শিক্ষা ক্ষেত্রে সমস্যা, তো শিক্ষামন্ত্রীর ইস্তফা। এবারে একদম প্যালেট গানের ইস্যুটা নিয়ে কিন্তু সরাসরি একদম ভারতীয় জনতা পার্টির মধ্য থেকে যেটা খবর উঠে আসছে, সাংবাদিক আশুতোষ যিনি রয়েছেন, খুব বিখ্যাত সাংবাদিক, তিনি সরাসরি বলছেন কিন্তু যে দেশের উপরাষ্ট্রপতি একবার রাজ্যসভার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে কিরেন রিজিজু পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, তাকে বলেছিলেন যে অমিত শাহকে আসতে বলুন সংসদে এবং বিরোধীদের যে মেসেজটা সেটা পৌঁছে দিন, বিরোধীদের রিকোয়েস্ট এটা যে অমিত শাহ এসে বয়ান দিন। Now I request you to consider this request that he requested the Home Minister to come to the House. You represented to it. It is his will. But you, as a Parliamentary Affairs Minister, you can echo the sentiments of the opposition to the এই বিষয়টা নাকি তাকে দিয়ে বলানো হয়েছিল, অর্থাৎ নরেন্দ্র মোদী চেয়েছিলেন যে অমিত শাহ এসে স্টেটমেন্টটা দিক এবং তার সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট সম্পূর্ণ দেশের কাছে যাক, কিন্তু অমিত শাহ সেটা দিতে চাননি। সুতরাং কোথাও গিয়ে একটা কিন্তু দ্বৈরথ তৈরি হয়েছে মোদী এবং অমিত শাহের, যেটা আমরা কিন্তু প্রতিনিয়ত যারা পলিটিক্সটাকে লক্ষ্য করি, আমরা যারা রাজনীতির ছাত্র, আমরা যারা রাজনীতিকে পর্যবেক্ষণ করি প্রতিনিয়ত, তারা কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে সেটা দেখতে পাচ্ছি, সেটা খুব ভিজিবল হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মধ্যে যে ন্যারেটিভের তফাৎ হচ্ছে। পশ্চিমবঙ্গে যখন অমিত শাহ এলেন 3 দিনের সফরে, তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে বন্দে মাতরম নিয়ে কথা বললেন। রাজস্থানে গেলেন অমিত শাহ, তিনি সেখানে বন্দে মাতরম নিয়ে কথা বললেন, সোনিয়া গান্ধীকে কটাক্ষ করে কথা বললেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রীও তো বহু সভায় যাচ্ছেন, প্রতিদিনই তার কোনো না কোনো কার্যক্রম থাকছে, কিন্তু কোথাও আমরা দেখছি না দেশের প্রধানমন্ত্রীকে এই প্রসঙ্গে একটাও কথা বলতে। তিনি কিন্তু সরাসরি বিভিন্ন প্রসঙ্গে টেনে কথা বলছেন, বন্দে মাতরম নিয়ে তিনি কথা বলছেন না বা তার বক্তব্য রাখছেন না। শুধু তাই নয়, মোদি ক্যাবিনেটের একটা বৈঠক হয়েছিল, সেখান থেকে যা রিপোর্ট বেরিয়ে আসছে সেটা আরো মারাত্মক। দেশের প্রধানমন্ত্রী চাইছেন জেন জিদের মতন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করতে, অর্থাৎ যেখান থেকে ককরোচ জনতা পার্টির আন্দোলন তৈরি হয়েছিল ইনস্টাগ্রাম, সেই ইনস্টাগ্রাম হোক কিংবা ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেক মন্ত্রীকে, এবং তার বিনিময়ে পরবর্তীতে তার মার্কশিট তৈরি হবে, তেমন কথা বলেছেন নাকি দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে কিভাবে রিলস বানাতে হবে, তিনি নিজে ইতিমধ্যে রিলস বানানোর চেষ্টা করেছেন, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ প্রসঙ্গটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভাবছেন যে জেন জিদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায়। তাই জন্য তার মন্ত্রীদেরকেও সেইভাবে তিনি বলছেন যে আপনারা বেশি করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন, বেশি করে সেখানে আপনারা কন্ট্রিবিউট করুন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সংগঠনের যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বলা হতো যাকে, আইটি সেল প্রধান অমিত মালভিয়া, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কোথাও গিয়ে নরেন্দ্র মোদী বিভিন্নভাবে কিন্তু জেন জিদের মনটাকে বুঝতে চাইছেন, সেটাকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, সেটাকে অ্যাড্রেস করতে চাইছেন, জেন জিদের দাবি দাওয়াগুলোকে। অন্যদিকে অমিত শাহ তিনি কিন্তু সম্পূর্ণ একটা অন্য মাঠে খেলছেন, এবং সেই মাঠের চারিপাশেও কিন্তু যাচ্ছেন না নরেন্দ্র মোদী। তাহলে কি এবার সরাসরি নরেন্দ্র মোদীর টিম এবং অমিত শাহের টিম আলাদা? এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদী কি কোথাও গিয়ে অমিত শাহের জায়গায় এই মুহূর্তে দেবেন্দ্র ফডনবিসকে নিয়ে আসতে চাইছেন? তেমনই কি প্ল্যান? আমরা দেখবো অবশ্যই নতুন ভাবে, নতুন একটা ভারতবর্ষে কি তৈরি হয় আমরা দেখবো। গত 2-2.5 মাসের যে যন্তর মন্তরের প্রোটেস্টটা, সেটা সম্পূর্ণ ভারতবর্ষের রাজনীতির অঙ্গিককে বদলে দিয়েছে, এবং সেটা মেনে নিতেই হবে। বিরোধীরা নতুন ভাবে ভাবছে, বিরোধীরা তাদের পুরনো পন্থী যে আন্দোলন সেটা আর করতে চাইছে না। রাস্তায় মিছিল করে বেরিয়ে পড়লাম, পোস্টার লিখলাম, এই ধরনের বিষয়গুলো হচ্ছে না। সোশ্যাল মিডিয়া এখন এতটাই জোরদার হয়ে গিয়েছে, প্রত্যেককে নতুন ভাবে ভাবতে হচ্ছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে গুরুত্ব দিতে হচ্ছে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তৈরি হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে
নতুন একটা টিম, নতুন একটা কর্পোরেট লোক কি চাইছেন নরেন্দ্র মোদী নিজের পরবর্তী উত্তরসূরি হিসেবে, এবং সেটা কি দেবেন্দ্র ফডনবিস? গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে সারা ভারত জুড়ে, সারা ভারতবর্ষের রাজনৈতিক পর্যবেক্ষক মহলে। আপনাদের সামনে রাখলাম, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।